আসসালামু আলাইকুম। হাইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের আবারও স্বাগতম। আজকের লেকচারে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে পড়ব। প্রথমে আমরা টিস্যু কি এই জিনিসটা বুঝি। ধরো অনেকগুলো কোষ একত্রিত হয়ে যদি সেম টাইপের কাজ করে তাহলে তাকে টিস্যু বলা হয়। বুঝছো? যেমন ধরো আমাদের পেশি টিস্যু, পেশি সবগুলো টিস্যু কিন্তু একরকম। আবার ধরো আমাদের যকৃত অর্থাৎ কি কলিজা, লিভার, ওইখানকার টিস্যু আর এই পেশি টিস্যু কিন্তু মিলবে না। অর্থাৎ ওই কোষগুলো একরকম, সেম সেম সবগুলা মিলে একটা কাজ করতেছে। আবার পেশি টিস্যুর কোষগুলো একরকম, সবগুলা মিলে একটা কাজ করতেছে। তো এরকম এক সেম টাইপের কোষ যদি একসাথে একই রকম কাজ করে তাকে টিস্যু বলে। দেখো এখানে লেখা আছে, একই বা বিভিন্ন প্রকারের কোষ একত্রিত হয়ে যদি একই টাইপের কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তাদেরকে টিস্যু বা কলা বলে। কলা একটা বাংলা শব্দ, কলা মানে টিস্যু। দেখো টিস্যু দুই ধরনের, এটা হচ্ছে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। তার নাম দেখে বুঝতে পারা যায় ভাজক মানে কি, যে বিভাজিত হতে পারে। ভাজক মানে হচ্ছে যে বিভাজিত হতে পারে। আর স্থায়ী টিস্যু মানে কি, যে পার্মানেন্ট, কোনো বিভাজন হতে পারে না। আর যে বিভাজিত হতে পারে তার মধ্যে কিন্তু একটু জৈবিক কার্যাবলীগুলো বেশি হবে, বিপাকীয় বিক্রিয়াগুলো একটু বেশি হবে, তারপর প্রোটোপ্লাজম থাকবে। আর স্থায়ী টিস্যুতে কিন্তু প্রোটোপ্লাজম থাকবে না, একটু স্ক্লেরাইড টাইপের হবে, অর্থাৎ শক্ত হবে। বুঝছো? তো এগুলো একটু আইডিয়া রাখবা, আমরা একটু পরে পড়বো। দেখো ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন সক্ষম, স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজন করতে পারে না বা অক্ষম। বুঝছো? তো এটা সিম্পল জিনিস। এখন আমরা এই লেকচারে স্থায়ী টিস্যু সম্পর্কে পড়ব। স্থায়ী টিস্যু আবার তিন ধরনের, একটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবিক বা ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু মানে কি, যে টিস্যুর কোষগুলো সেম টাইপের, সরল টিস্যু। জটিল টিস্যু, যে টিস্যুর কোষগুলো সেম টাইপের না, জটিল টিস্যু। আর তোমাদের এসএসসি সিলেবাসে নিঃস্রাবিক টিস্যু নিয়ে খুব একটা কথা বলা নাই, এটা মূলত তোমরা বড় ক্লাসে উঠলে পড়বা। দেখো আমরা প্রত্যেকটা টপিক পড়বো এখন। দেখো সরল টিস্যু বা সিম্পল টিস্যু, এই যে প্রতিটা কোষের আকার আকৃতি গঠনের দিক দিয়ে অভিন্ন। অভিন্ন মানে কি, সেম, তাকে সরল টিস্যু বলে। আমরা পড়ে ফেলেছি এগুলো। দেখো এই সরল টিস্যুগুলোকেও আবার ভাগ করা যায় কোষের প্রকৃতির উপর ভিত্তি করে। এটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো এই টপিকগুলো কিন্তু তোমার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। একটু স্টার্ট দিয়ে দিই, এগুলো কিন্তু সিকিউতে আসতে পারে। সরল টিস্যু, বুঝছো, সিকিউতে আসে, ভালো পরিমাণ আসে। তো এখানে যে চিত্রগুলো আমি দেখাবো, এই চিত্রগুলো তোমরা একটু খেয়াল রাখবা, কারণ চিত্রগুলো সিকিউতে আসে এবং বলে যে এই চিত্রটার ব্যাখ্যা দেও, অথবা চিত্র থেকে প্রশ্ন হয়। তো তোমাদের বুঝতে হবে যে কোনটা প্যারেন কেমা, কোনটা কোলেন কেমা এবং কোনটা স্ক্লেরেন কেমা। বুঝছো? তো আমরা সিরিয়ালি সবগুলো পড়বো। দেখো প্যারেন কেমা, তো এটা পড়ার আগে আমি একটু ধারণা দিই। মনে রাখবা প্যারেন কেমা মানে হচ্ছে জীবিত কোষ বা ভাজক টিস্যু। ভাজক টিস্যু মানে কি, এই জীবিত যেহেতু প্রোটোপ্লাজম বেশি থাকবে, তার যে বিপাকীয় কার্যাবলীর হার সেটা বেশি থাকবে, নরম থাকবে, কোষ প্রাচীরটা একটু নরম থাকবে। বুঝছো? তো এই সব বৈশিষ্ট্য থাকবে, এটা একটু আইডিয়া রাখবে। দেখো উদ্ভিদ দেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কারণ কি, কারণ সব জায়গাতেই ভাজক টিস্যুর প্রয়োজন আছে। বুঝছো? আর টিস্যুতে কোষগুলো জীবিত, তো যেগুলো জীবিত সেগুলো অবশ্যই সমাবেশীয়। কেন সমাবেশীয়? কারণ প্যারেনকাইমা একটা সরল টিস্যু, তো সরল টিস্যুর অবশ্যই সমাবেশী হবে। বুঝছো? পাতলা প্রাচীরযুক্ত, আমি আগে বলেছি যে যেগুলো জীবিত সেগুলোর প্রাচীরগুলো একটু পাতলা থাকবে। আবার যেগুলো একটু জীবিত বা পাতলা প্রাচীর, তার প্রোটোপ্লাজম একটু বেশি থাকবে। কেন? কারণ এটা যেহেতু জীবিত কোষ, তার বিপাকীয় কার্যাবলী বেশি হয়। আর বেশি বেশি বিপাকীয় কার্যাবলী হওয়ার জন্য অবশ্যই অবশ্যই প্রোটোপ্লাজম থাকতে হবে। বুঝছো? আন্তঃকোষীয় ভাগ দেখা যায়। আন্তঃকোষীয় ভাগ মানে কি, ধরো কয়েকটা কোষ আছে এরকমভাবে একসাথে, নরম কোষ, তারপরেও হালকা পাতলা একটু ফাঁকা জায়গা থাকতে পারে। আন্তঃকোষীয় ফাঁকা দেখা যায়, চিত্র দেখা দেখো, এই যে হালকা হালকা আন্তঃকোষীয় ফাঁক আছে। বাট কোষগুলো কিন্তু মোটামুটি সমবয়সী। দেখো এই কোষের ব্যাস কিন্তু সমান এবং জীবিত, এই কারণে দেখো এখানে এই যে প্রোটোপ্লাজমটা ভালো পরিমাণে আছে। বুঝছো? এই দেখো যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা ক্লোরেনকেমা বলে, নামের মধ্যে আছে। ক্লোরোপ্লাস্ট থাকলে ক্লোরেনকেমা, ক্লোরোপ্লাস্ট ক্লোরেনকেমা। আর যখন ক্লোরেনকেমা থাকে তখন কি সবুজ হয়। সবুজ হলে কি আছে, ক্লোরোফিল আছে, আমরা আগের ক্লাসে পড়ছি। ক্লোরোফিল থাকলে কি হয়, সালোক সংশ্লেষণ হয়, অর্থাৎ এই কোষগুলা সালোক সংশ্লেষণে সাহায্য করতে পারে। জলজ উদ্ভিদের বড় বড় বায়োকুঠিনিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।
তো প্যারেনকাইমাটা যখন জলজ উদ্ভিদে থাকে তখন তাকে এরেনকাইমা বলে। দেখো এয়ার মানে কি, বায়ু, অর্থাৎ জলজ উদ্ভিদের যে বায়ু কুঠুরি আছে, কুঠুরি মানে কি, কুঠুরি, কুঠুরি মানে হচ্ছে ছোট ঘর, অর্থাৎ জলজ উদ্ভিদের যে ছোট ছোট ঘর আছে সেগুলোকে এরেনকাইমা বলে, ছোট ঘর, এরেনকাইমা বলে। এয়ার মানে বায়ু। তো প্রধান কাজ কি, দেহ গঠন। কেন? কারণ এটা যেহেতু সবুজ এবং জীবিত কোষ, তো জীবিত কোষ থেকেই তো অন্যান্য কোষ তৈরি হবে, বা জীবিত কোষগুলোই দ্রুত বিভাজন করতে পারবে। তো ধরো কোনো একটা উদ্ভিদের একটা অংশ নষ্ট হয়ে গেছে অথবা গঠন করা প্রয়োজন, সেখানে অবশ্যই প্যারেনকাইমা কাজ করবে। কেন? কারণ এটা দ্রুত বিভাজন করতে পারে। বুঝছো? খাদ্য তৈরি করে কিভাবে বললাম, ওই যে যখন ক্লোরেনকাইমা থাকে তখন ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকলে ফটোসিনথেসিস হয়, তখন খাদ্যটা তৈরি করতে পারে। ঠিক আছে, খাদ্য সঞ্চয় করতে পারে, হালকা পাতলা খাদ্য স্টার্চ হিসেবে সঞ্চয় করতে পারে, পরিবহন করতে পারে। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবা। আর অবশ্যই যেটা বললাম, চিত্রগুলো তাকিয়ে থাকবা, কারণ পার্থক্য বুঝতে হবে। বুঝছো? এই যে এগুলো সমাবেশীয় থাকবে, জীবিত থাকবে, অর্থাৎ কি সাইটোপ্লাজমটা একটু বেশি থাকবে বা প্রোটোপ্লাজমটা একটু বেশি থাকবে, এরকম বড় নিউক্লিয়াস থাকবে। বুঝছো? তো অন্তঃকোষীয় ফাঁকা স্থান, এই যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, পাতলা কোষপ্রাচীর, তো এটা একটু খেয়াল রাখবা। এখন আমরা পরবর্তী কোলেনকাইমাতে আসি। তো এই টিস্যুগুলো 3 প্রকার, মানে জটিল টিস্যু: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা ছিল একেবারে জীবিত, অনেক বিভাজন করতে পারে, আর স্ক্লেরেনকাইমা হবে একেবারে মৃত। আর এই যে কোলেনকাইমা, কোলেনকাইমা এটা হবে মধ্যামধ্যী বা মধ্যম। মধ্যম মানে কি, একেবারে মৃতও না, আবার প্যারেনকাইমার মতো অত জীবিত না। বুঝছো? এই দেখো, প্যারেনকাইমা কিন্তু কি সমবয়সীয় ছিল, আর অনেক বেশি সাইটোপ্লাজম ছিল, বাট এটার সাইটোপ্লাজমটা একটু কম আছে। বুঝছো? আর ওইটার দেখো নিউক্লিয়াসটা অনেক বড় ছিল, এই দেখো নিউক্লিয়াসটা অনেক বড় ছিল, বাট এটা নিউক্লিয়াসটা একটু ছোট আছে। দেখছো? তো এই পার্থক্যগুলো কিন্তু বুঝতে হবে। বুঝছো? দেখো, দেখো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত তৈরি হয়। কোষপ্রাচীর সেলুলোজ পেকটি জমা হয়ে পুরো হয়। তো ওইটার কোষপ্রাচীর কিন্তু পুরো ছিল না, একটু পাতলা ছিল, এটা মোটামুটি পুরো আছে। দেখছো? পুরো কোষপ্রাচীর, যেহেতু পুরো কোষপ্রাচীর থাকে, তার মানে এই কোষগুলা প্যারেনকাইমার তুলনায় একটু শক্ত হয়। বুঝছো? তো সেলুলোজ এবং পেকটিন জমায় পুরো হয়, এবং কোনাগুলো পাশের দিকে তুলনায় অধিক মোটা দেখা যায়। দেখো, এই যে কোনা, ধরো একটা কোষ, এটা একটা কোষ, এই কোষের যে কোনাগুলো আছে এগুলোতে একটু বেশি সেলুলোজ এবং পেকটিন জমা হয়, এই কারণে এই কোনাগুলো একটু বেশি মোটা থাকে। বুঝছো? দেখো, কোষ প্রাচীর অসমভাবে পুরো মানে কি, যেহেতু এই যে কোনার দিকে মোটা থাকে, আবার মাঝখানে একটু আছে, আবার এই কোনাতে একটু মোটা, অর্থাৎ পুরুত্বটা কিন্তু সমান না, অসমভাবে পুরো। আশা করি এটা বুঝতে পারছো। লম্বাটে অসহজিক। দেখো, আগের কোষগুলো ছিল একটু গোলাকার টাইপের, প্যারেনকাইমা, এগুলো প্যারেনকাইমা বিশেষ ধরনের, এগুলো একটু লম্বাটে। দেখছো? একটু লম্বাটে, একেবারে কিন্তু গোলাকার না, এগুলো লম্বাটে এবং সজীব। প্রোটোপ্লাজম দিয়ে, কোষ দিয়ে তৈরি করা হয়। এটা হালকা প্রোটোপ্লাজম থাকে, মানে প্রোটোপ্লাজম, কিন্তু আগেটার মতো এত থাকে না, একটু কম থাকে। বুঝছেন? বলছিলাম আগে এই মধ্যামধ্যে অবস্থায়। এতে আন্তঃকোষীয় ফাঁকা থাকতে পারে, এই দেখো আন্তঃকোষীয় ফাঁকা কম আছে, বাট হালকা পাতলা থাকতে পারে। তো এটা এই বৈশিষ্ট্যগুলো খেয়াল থাকবে, প্রবলেম হবে না। বাট চিত্রটা অবশ্যই দেখতে হবে ভালো করে, যে পার্থক্যটা বুঝতে হবে, যে এটার পার্থক্যটা কোথায়। দেখছো? এগুলো কিন্তু একটা নির্দিষ্ট শেপে আছে, আগেটা ছিল গোলাকার, সাইটোপ্লাজম একটু কম, নিউক্লিয়াসটা একটু ছোটো, এগুলো একটু খেয়াল রাখবা। এরপর স্ক্লেরেনকাইমা, এটা একটু বাকি আছে। দেখো, কোষ প্রান্ত চৌকোনাকার, সরু বা তির্যক হতে পারে। এই দেখো, সরু আছে, তির্যক আছে, চৌকোনাকার আছে, এগুলো হতে পারে। এগুলো তোমরা ইজি, মানে কমন সেন্স। খাদ্য প্রস্তুত করে, যেহেতু সবুজ, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, প্রধান কাজ। খাদ্য প্রস্তুত কেন করে? যেহেতু সাইটোপ্লাজম আছে, এবং এইগুলো এক ধরনের বিশেষ প্যারেনকাইমা। তো এখানে যখন ক্লোরোপ্লাস্ট থাকবে তখন খাদ্য প্রস্তুত করতে পারে। আর যেহেতু এটার কোষ প্রাচীরটা একটু পুরো, মানে প্যারেনকাইমার তুলনায়, তাই এটা দৃঢ়তা প্রদান করতে পারে। এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন খাদ্য প্রস্তুত করে, সেম কথা একবার। পাতার শিরা এবং পত্রবৃন্তে দেখা যায়। পাতার শিরা, যেমন ধরো একটা পাতা, এই দেখো পাতার যে শিরাগুলো আছে এই শিরাতে এবং পত্রবৃন্তে, এগুলা কিন্তু পুরাপুরি কাঠও না, আবার একেবারে পাতার, মানে পাতার মতো নরম না, মধ্যমধ্যে অবস্থা, এই কারণে এগুলা এখানে থাকে। বুঝছো? কচি নমনীয় কাণ্ড, যেমন কুমড়া, দণ্ডকলসের কাণ্ডে দেখা যায়। কুমড়া কেন? দেখো, কুমড়া কিন্তু একটা কাষ্ঠ উদ্ভিদ না। কুমড়া, লাউ, তারপর দণ্ডকলস, এগুলা কিন্তু
পুরাপুরি কাষ্ঠল না, আবার একেবারে নরমও না, মধ্যবর্তী অবস্থায়। এই কারণে এগুলোতে কোলের কেমা থাকে। পাতার শিরা এবং পত্রবিন্দু দেখা যায়। ঠিক আছে, এই যে মাত্র বুঝালাম। তো এগুলো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দেখো স্ক্লেরান কেমা। দেখো গ্রিক শব্দ স্ক্লেরা, SCE, স্ক্লে সরি স্ক্লেরা, স্ক্লেরা মানে হচ্ছে পাথর। তো যেখানে স্ক্লেরা কথাটা পাবা সেখানে বুঝবা শক্ত কিছু বিন করা হচ্ছে। তো স্ক্লেরান কাইমা হচ্ছে শক্ত, আর যেটা শক্ত সেটা অবশ্যই মৃত থাকবে, আর যেটা শক্ত সেটা অবশ্যই সাইটোপ্লাজমটা একটু কম থাকবে, বুঝছো, কম জীবিত থাকবে। দেখো আর যেগুলো শক্ত এগুলো মূলত কাঠামো বা কাঠামো গঠন করতে মানে সাহায্য করবে। দেখো এই টিস্যুর কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরো প্রাচীর বিশিষ্ট। এটা আমি বলছি এখন। প্রোটোপ্লাজমবিহীন, যেহেতু সে কি মৃত পাথর, এই কারণে প্রোটোপ্লাজম কম থাকবে। লিগনিনযুক্ত কেন? কারণ কোষ প্রাচীরটা অনেক বড় হয়। দেখি এটা চিত্র আছে, দেখো কোষ প্রাচীরটা কিন্তু ওটার থেকে আরও অনেক বড়, দেখো প্রায় ডাবল, বুঝছো, এই কারণে এটা লিগনিন বেশি থাকে, বুঝছো। তো লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরোকেমা বলে। এটার কিন্তু কাজ খাদ্য প্রস্তুত করা না, এটা মূলত তোমার যান্ত্রিক কাজের জন্য। যান্ত্রিক কাজ মানে কি? কাঠামো তৈরি করার জন্য কাজে লেগে থাকে। প্রাথমিক অবস্থায় কোষগুলোর প্রোটোপ্লাজম থাকলেও, দেখো প্রাথমিক অবস্থায় কেন প্রোটোপ্লাজম থাকতে হবে? কারণ কোষগুলো তো প্রথমে একটু বড় হতে হবে, তো বড় হওয়ার জন্য তো বিভাজন করতে হবে। এই কারণে প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকে, কিন্তু পরবর্তীতে সেটা নষ্ট হয়ে যায় এবং সেটা একটা মৃত কোষে পরিণত হয়। এই দেখো খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। কোষগুলো দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার এবং স্ক্লেরাইড। এটা আমরা একটু পরে পড়বো। ফাইবার মানে হচ্ছে লম্বা, তো যেখানে ফাইবার পাবা মনে করবা যে লম্বা এবং দুই প্রান্তে একটু সরু থাকবে, এটা বেসিক কমন সেন্স। ফাইবার মানে সরু। আর স্ক্লেরাইড মানে কি? স্ক্লেরান কাইমা, এটা হচ্ছে একেবারে শক্ত, যেটা সেটা হচ্ছে স্ক্লেরাইড। আমরা পড়বো উদ্ভিদের দৃঢ়তা, এটা আমরা বুঝিয়ে ফেলেছি যে কি, এটা যেহেতু একটা মৃত কোষ, অবশ্যই অবশ্যই এটা কাঠামো গঠন করে। আর কাঠামো কেন গঠন করে? যাতে করে সে উদ্ভিদে দৃঢ়তা প্রদান করতে পারে। পানি ও খনিজ লবণ পরিবহন করা এদের মূল কাজ। তো এগুলো একটু খেয়াল রাখবা। এই যে দেখো কোষগুলো একটু লম্বা, লম্বাটে, আর নিউক্লিয়াস কিন্তু সবচেয়ে ছোটো, সবচেয়ে ছোটো নিউক্লিয়াস। কোষপ্রাচীর সবচেয়ে বড়। আর প্রোটোপ্লাজম কিন্তু নাই, দেখো আগের এগুলো কিন্তু সবুজ ছিল, এটা কিন্তু সবুজ না। সবুজ না মানে কি? প্রোটোপ্লাজম কম, প্রোটোপ্লাজম কম। তো অবশ্যই অবশ্যই এই তিনটা চিত্র তোমরা দেখবা এবং পার্থক্যটা বুঝতে হবে, ঠিক আছে। দেখো এখন আমরা ফাইবার এবং স্ক্লেরাইড পড়বো। তো আমরা যেটা বলেছিলাম যে ফাইবার মানে কি, লম্বাটা থাকবে, সরু থাকবে, ঠিক আছে। দেখো এই যে এরা অত্যন্ত দীর্ঘ মানে লম্বা, পুরো প্রাচীরযুক্ত। কেন পুরো প্রাচীর? কারণ এটা তো একটা স্ক্লেরান কাইমা। স্ক্লেরান কাইমার প্রাচীর অবশ্যই অবশ্যই পুরো হতে হবে, বুঝছো। দেখো দুই প্রান্ত সরু, যেহেতু ফাইবার দুই প্রান্ত সরু, কখনো কখনো ভূত হতে পারে। যেমন সব ফাইবার তো এরকম ধরো দুই প্রান্ত সরু হয় না, কখনো কখনো এরকম ফাইবার থাকতে পারে। তো এটা একটা ফাইবার, তো এটা ভূত হতে পারে, কিন্তু অবশ্যই অবশ্যই লম্বা হবে, ঠিক আছে। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, ছিদ্রকে কূপ বলে। কেন ছিদ্র থাকে? কারণ কোষ যে প্রাচীর আছে, কোষ প্রাচীরে অবশ্যই পিঠ থাকবে, আমরা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম। তো এই পিঠগুলোকে বলা হচ্ছে ছিদ্র থাকে, ছিদ্র, পিঠ থাকবে, পিঠ মেমব্রেন থাকবে। কেন থাকবে? কারণ প্রাথমিক অবস্থায় যখন প্রোটোপ্লাজম থাকে তখন তো এগুলোকে বেঁচে থাকতে হবে। তো বেঁচে থাকতে হলে অবশ্যই অবশ্যই পাশের কোষ থেকে কিছু পদার্থ আনতে হবে। এই কারণে এইগুলোতে কী থাকে? ছিদ্র থাকে। ছিদ্রকে ইংরেজিতে বলা হয় পিঠ। এটা আমরা কোষ প্রাচীরে পড়ার সময় পড়ছিলাম, ঠিক আছে। কূপ বলে। দেখো অবস্থান এবং গঠনের ভিত্তিতে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন বাস্ট ফাইবার। দেখো বাস্ট, বাস্ট মানে কি? বাস্ট মানে হচ্ছে আবরণ, বুঝছো। বাস্ট ফাইবার, এই আবরণটা মূলত হচ্ছে পাটের, পাটের হয় বাস্ট ফাইবার। এটা খেয়াল রাখবা, MCQ আসতে পারে যে কোনটি বাস্ট ফাইবারের উদাহরণ? অবশ্যই পাট। সারফেস ফাইবার, জাইলেম তন্তু। সারফেস ফাইবার মানে কি? এটা হচ্ছে সারফেস মানে সম্পূর্ণ সারফেসটাই ফাইবার দিয়ে তৈরি। উদাহরণ কি? তুলা। এটা কিন্তু বইয়ে লেখা নাই, এটা পরীক্ষা আসে, বুঝছো। সারফেস ফাইবারের উদাহরণ হচ্ছে তুলা। আর জাইলেম তন্তু, দেখো জাইলেম আমরা একটু পরে পড়বো, জাইলেম এটা পরিবহন টিস্যু। তো জাইলেম তন্তুটা একটু বেশি লিগনিনযুক্ত হয়। যেহেতু লিগনিনযুক্ত হয় এটা একটু শক্ত হয়। এই শক্ত জিনিসটা মূলত কি? কাঠ, বুঝছো। যেহেতু এই জাইলেম তন্তু কাঠ তৈরি করে, এই কারণে জাইলেম তন্তুকে কাষ্ঠতন্তু বলা হয়, বুঝছো। আশা করি এই ফাইবার বা তন্তু আমাদের ক্লিয়ার হয়েছে।
এখন হচ্ছে স্ক্লেরাইড। আমি প্রথমে বলছি যে স্ক্লেরা শব্দের অর্থ হচ্ছে পাথর। পাথর মানে কি? শক্ত। তো স্ক্লেরাইড অবশ্যই অবশ্যই শক্ত হবে, মৃত হবে। তারপর কোষপ্রাচীরটা একটু শক্ত হবে, বেশি শক্ত হবে, এবং এর মূল কাজ থাকবে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। দেখো আমরা পড়ি, এদেরকে স্টোন সেল বলা হয়। দেখো আমি প্রথমে বলছি যে কি, স্ক্লেরা মানে পাথর, এই কারণে এদেরকে স্টোন সেল বলা হয়। এরা খাটো, সমবেশীয়, কখনো লম্বাটে, কখনো তারকাকার হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। এদের গৌণ প্রাচীর খুবই শক্ত। এই যে এটা হচ্ছে মেইন পয়েন্ট। খুবই শক্ত মানে কি? খুবই শক্ত মানে সেই কোষ প্রাচীরটা খুবই মোটা হয়, বুঝছো? এবং লিগনিনযুক্ত। কেন? কারণ এরা মূলত কাঠ তৈরি করে। লিগনিন হচ্ছে কাঠের মূল উপাদান, কাঠ তৈরি করে। দেখো পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে। এটা যেহেতু স্ক্লেরেনকেমা, তো স্ক্লেরেনকেমা সবগুলো বৈশিষ্ট্য এর মধ্যে আছে, বুঝছো? স্ক্লেরেনকেমা কিন্তু কি মৃত থাকতো, অবশ্যই এটাও মৃত থাকবে। এদের কোষপ্রাচীর খুব যুক্ত হয়, প্রত্যেকটা কোষপ্রাচীর খুব যুক্ত হবে। কেন? এটার ব্যাখ্যা একটু আগে আমি দিয়েছি। দেখো নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল। কর্টেক্স মানে কি? এদের ধরো কাণ্ড, মাঝখানটাকে বলা হয় কি? কর্টেক্স। ফল এবং বীজতকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়, এটা একটু খেয়াল রাখতে হবে, বুঝছো? বহিত্বক, জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছ বা থাকতে পারে। এগুলো একটু জাস্ট খেয়াল রাখবে, এগুলো এখন বুঝবা না, অনেক বিস্তারিত পড়বা, ইন্টারমিডিয়েটে উঠলে আলাদা একটা অধ্যায় আছে। এখন জাস্ট এই তথ্যগুলো একটু খেয়াল রাখতে হবে, বুঝতে গেলে এখন সমস্যায় পড়বা। দেখো তো আজকের ক্লাস এই পর্যন্তই, তো আশা করি বুঝতে পেরেছো। তা আমাদের অনলাইন পেজে যুক্ত হওয়ার জন্য ওয়েবসাইট ভিজিট করতে পারো, সেখানে সব বিস্তারিত তথ্য পাবা। তো আসসালামু আলাইকুম।